ডু, ডাজ, ডিড এগুলো এমন তিনটি ওয়ার্ডস যেগুলো ছাড়া না আপনি ইংলিশ বলতে পারবেন আর না লিখতে পারবেন। এটা আমি এই জন্যই বলছি যে যখন আপনি প্রথম প্রথম টেন্স প্র্যাকটিস করা শুরু করেন বা ইংলিশ বলতে শুরু করেন, তারপরেই আপনার ডু ডাজ এর ব্যবহার জানতে হবে। আর ধরে নিন তার ঠিক একদিন পরেই আপনার ডিডের প্রয়োজন হবে। এবার আপনিই বলুন, এই তিনটি জিনিসের সঠিক ব্যবহার যদি আপনি না জানেন, তাহলে আপনি কি করে সঠিক ইংলিশটি বলবেন বা সঠিক ইংলিশটি লিখতে পারবেন? আর সত্যি কথা বলতে গ্রামারের এই পার্টটাতেই ভুল সব থেকে বেশি হয়। কিন্তু আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের আর ভুল হবে না, কারণ এই ভিডিওতে আমি ডু, ডাজ এবং ডিডকে খুব সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। আর এভাবেই খুব সহজভাবে ইংলিশ শেখার জন্য যারা চ্যানেলে নতুন বা পেজে নতুন, তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে, এবং যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদেরকে বলবো পেজটিকে ফলো করতে, যাতে সহজে ইংলিশ শিখতে আপনাদের কোনো দেরি না হয়ে যায়। আর হ্যাঁ, শুধু নেগেটিভে নয়, পজিটিভ বাক্যেও কিন্তু ডু, ডাজ, ডিডের ব্যবহার হয়। কোথায় কিভাবে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে ডু এবং ডাজের ব্যবহার শিখব, তারপর ডিডের ব্যবহার শিখব। তো ডু ডাজের ব্যবহার জানতে গেলে আমাদের প্রথমে একটা জিনিস অবশ্যই জানতে হবে, সেটা হলো কোন সাবজেক্টের পরে ডু বসে এবং কোন সাবজেক্টের পরে ডাজ বসে। আমি এখানে যেভাবে লিস্টটা দিচ্ছি আপনারা ঠিক একইভাবে আপনাদের নোটবুকে লিস্ট তৈরি করবেন। প্রথমে দেখব ডু কোথায় বসে। সাবজেক্ট যদি আই, ইউ, উই, দে এবং প্লুরাল থাকে, তাহলে সেক্ষেত্রে ডু এর ব্যবহার করব। প্লুরাল মানে একের বেশি বোঝায়। অনেক ক্ষেত্রে সাবজেক্টে দুটো নাম থাকে, মানে একের বেশি বোঝালে সেই ক্ষেত্রে আমাদের ডু বসাতে হবে। কি বললাম? আই, ইউ, উই, দে এবং প্লুরাল থাকলে। যদি প্লুরাল নাউন থাকে এগুলোর পর ডু বসবে। তাহলে ডাজ কোথায় বসবে? এগুলো বাদ দিয়ে কি থাকলো? হি, শি, ইট এবং সিঙ্গুলার নাউন থাকলে। যদি একটি নাম বোঝায়, একজনকে বোঝায়, সেই ক্ষেত্রে ডাজ হবে। হি, শি, ইট তিনটেই সিঙ্গুলার, এবং তার সাথে যদি সিঙ্গুলার নাউন থাকে, একটি নাম বোঝায়, সেক্ষেত্রে ডাজ হবে। এইটুকু ক্লিয়ার হয়েছে? বাংলায় বলা সব থেকে সহজ বাক্য কোনগুলো? হ্যাঁ বোধক বাক্যগুলো, যেখানে কোনো নেগেটিভ, কোনো প্রশ্ন কিছু আসে না, অনলি হ্যাঁ বোধক বাক্য। এই যেমন ধরুন, আমি খাই, আমি যাই, তুমি আসো, তুমি কথা বলো, তারা খেলা করে, এই ধরনের বাক্য। এবং এই বাক্যগুলো কোন টেন্সের আন্ডারে পড়ে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। আমার যে টেন্সের ভিডিও আছে সেখানে ডিটেলসে বলা আছে, তাও আমি এখানে ছোট্ট করে বলে দিই, যে কাজগুলো আমরা প্রায় প্রতিদিনই করি বা প্রায়শই করি, মাঝে মাঝে করি, সেইগুলোকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। টেন্সের ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করছি ভিডিও দেখার পর আপনার টেন্স নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো এবার এই ধরনের বাক্যগুলোকে একটু ইংলিশে ট্রান্সলেশন করি চলুন। আমি খাই, সিম্পল, আই ইট। এটার স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V1, খুবই সিম্পল। এবার এগুলোকে যখন আমি নেগেটিভে কনভার্ট করব, যখন বলবো আমি খাই না, কেউ আমাকে কোনো একটা খাবার অফার করছে, আমি সেটা কোনোদিনই খাইনি, তো আমি কি বলি? আমি এটা খাই না। তো এই ধরনের বাক্যকে আমরা যখন নেগেটিভে কনভার্ট করব, না বোধকে আমি খাই থেকে আমি খাই না, তখন আমরা ডু এর ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমি খাই, আই ইট, আমি খাই না, আই ডু নট ইট। ডু এর পরে নট অ্যাড হলো, আই ডু নট ইট। ওই ক্ষেত্রে স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব। এক্ষেত্রে ওই সাবজেক্ট আর ভার্বের মাঝখানে শুধু ডু নট অ্যাড হয়ে যাবে, আর কিচ্ছু না। সাবজেক্ট, ডু নট, ভার্ব। এবং ওই যে বলেছিলাম কি কি সাবজেক্টের পরে ডু হয়, প্রত্যেকটি দিয়ে একটি করে এক্সাম্পল দেখি, যাতে আপনাদের আর কোনো ডাউট না থাকে। তুমি আসো, ইউ কাম, তুমি আসো না, ইউ ডু নট কাম। তারা খেলে, দে প্লে, তারা খেলে না, দে ডু নট প্লে। আমরা যাই, উই গো, আমরা যাই না, উই ডু নট গো। এরপর কি বলেছিলাম? প্লুরাল নাউন থাকলে। যদি বলি দিয়া আর রিয়া কথা বলে, দিয়া রিয়া, প্লুরাল নাউন, একের বেশি জনকে বোঝাচ্ছে, দুজনকে বোঝাচ্ছে। দিয়া অ্যান্ড রিয়া টক, দিয়া অ্যান্ড রিয়া কথা বলে না, দিয়া অ্যান্ড রিয়া ডু নট টক। বাচ্চারা স্কুলে যায়, দ্য চিলড্রেন গো টু স্কুল। একই স্ট্রাকচার, দ্য চিলড্রেন সাবজেক্ট, তারপর ভার্ব, গো, তারপরে অবজেক্ট। অবজেক্ট সব ক্ষেত্রে থাকে না। দ্য চিলড্রেন গো টু স্কুল, বাচ্চারা স্কুলে যায় না, দ্য চিলড্রেন ডু নট গো টু স্কুল। আশা করছি ডু এর প্রথম ব্যবহারটা খুব সহজভাবে বোঝাতে পারলাম। এবার ওই একই বাক্যকে নেব। প্রথমে বলেছিলাম আমি খাই, তারপর বললাম আমি খাই না, এটা তো শিখে ফেললাম। কিন্তু যদি আমি জিজ্ঞাসা করি আমি কি খাই, মানে ধরুন আপনি কাউকে জিজ্ঞাসা করছেন তুমি কি এটা খাও, তুমি কি এটা পড়ো, তো এই প্রশ্ন যখন করব, এখানে মাথায় রাখতে হবে কি দিয়েই প্রশ্ন। কিন্তু
কোথায়, কারা, কোনো WH ওয়ার্ডস দিয়ে কিন্তু প্রশ্ন নয়, কি দিয়েই প্রশ্ন। তুমি কি এটা করো, তুমি কি এটা পড়ো, তুমি কি যাও, তারা কি আসে, কি দিয়ে প্রশ্ন করে যখন আমরা কারোর কাছে কিছু জানতে চাইবো। সেই ক্ষেত্রেও ডু এর ব্যবহার হয়। কি করে? আমি যাই, আই গো। এটা স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে কিচ্ছু না, দেখুন কতটা সোজা। প্রথমে জাস্ট একটা ডু অ্যাড করে দিতে হবে। ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আমি খাই, আই ইট। আমি কি খাই? ডু আই ইট। তুমি যাও, ইউ গো। তুমি কি যাও? ডু ইউ গো। তারা আসে, দে কাম। তারা কি আসে? ডু দে কাম। বাচ্চারা খেলা করে, দ্য চিলড্রেন প্লে। বাচ্চারা কি খেলা করে? ডু দ্য চিলড্রেন প্লে। দিয়া আর রিয়া পড়ে, দিয়া অ্যান্ড রিয়া রিড। দিয়া আর রিয়া কি পড়ে? ডু দিয়া অ্যান্ড রিয়া রিড। দেখলেন কতটা সোজা। এবার এই একইভাবে ডাজ এর নিয়মটাও শিখি চলুন। কিচ্ছু না, সেম, সব সেম, শুধু সাবজেক্টটা পাল্টে গেলে ডুটা ডাজ হয়ে যাবে, আর কিচ্ছু না, আর সব এক থাকবে। ধরুন আপনি বলছেন আমি খাই, আমির জায়গায় আপনি সিঙ্গুলার কাউকে বললেন, সে খায়, রিয়া খায়, দিয়া খায়, আলাদা করে বলছেন। আগে বলেছেন রিয়া এবং দিয়া পড়ে বা খায়, হোয়াট এভার, কিন্তু এক্ষেত্রে আপনি সিঙ্গুলার ভাবে তাদেরকে প্রেজেন্ট করছেন, শুধু দিয়ার কথা বলছেন। দিয়া কি পড়ে, রিয়া কি খায়। যখন ওই সাবজেক্টটা প্লুরাল থেকে সিঙ্গুলার হয়ে যাবে তখনই ডু থেকে ডাজ হয়ে যাবে। ব্যাস এটাই নিয়ম, আর সব প্রসেস সবকিছু এক। এক্সাম্পলে দেখি চলুন। মেয়েটি বই পড়ে, দ্য গার্ল রিডস বুক। মেয়েটি বই পড়ে না, দ্য গার্ল ডাজ নট রিড বুক। এখানে কিন্তু একটা পরিবর্তন হয়েছে, লক্ষ্য করেছেন কি? সেটা হলো দ্য গার্ল রিডস বুক বলেছি, এস অ্যাড করেছি। কেন? এই এস অ্যাড করার নিয়ম নিয়েও কিন্তু ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে, তাও একবার বলে দিই। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে হ্যাঁ বোধক বাক্যে ভার্বের সাথে এস অ্যাড হয়। এটা খুব ডিটেলসে এখন বোঝাবো না, তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। ব্যাক টু দ্য পয়েন্ট। সে আসে না, হি ডাজ নট কাম। ওখানে ছিল সাবজেক্ট ডু নট তারপরে ভার্ব, এখানে সাবজেক্ট ডাজ নট তারপরে ভার্ব। সব সেম, শুধু ডু এর জায়গায় ডাজ হয়ে যাবে। সে আসে না, হি ডাজ নট কাম। আমাদের যে পেটসরা আছে বা পশু পাখিদের ক্ষেত্রে আমরা ইটের ব্যবহার করি। ধরুন একটা কুকুরকে আইডেন্টিফাই করে আমি বললাম এ খেলা করে, তখন আমরা ইটের ব্যবহার করব। ইট প্লেস, এস অ্যাড হলো যেহেতু সিঙ্গুলার নাউন। এ খেলা করে না, ইট ডাজ নট প্লে। মা রান্না করে, মাদার কুকস। মা রান্না করে না, মাদার ডাজ নট কুক। বাবা অফিসে যায়, ফাদার গোজ টু অফিস। বাবা অফিসে যায় না, ফাদার ডাজ নট গো টু অফিস। আবারও বলছি একই প্রসেস, টু এর জায়গায় ডাজ হবে এবং সেটা হবে সাবজেক্টের উপর নির্ভর করে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ডাজ, সাবজেক্ট প্লুরাল হলে আর আই আর ইউ থাকলে ডু। এটুকু ক্লিয়ার হয়েছে? এবার এটা দিয়ে যখন প্রশ্ন করব, মা রান্না করে, মাদার কুকস। মা কি রান্না করে? ওই যে একই রকম কি দিয়ে প্রশ্ন, ওখানেও যা স্ট্রাকচার ছিল এখানেও সেই স্ট্রাকচার। ওখানে ছিল ডু সাবজেক্ট ভার্ব, এখানে ডাজ সাবজেক্ট ভার্ব। মা রান্না করে, মাদার কুকস। মা কি রান্না করে? ডাজ মাদার কুক। ওই পরে তখন কিন্তু আর এসটা বসবে না, এটা মাথায় রাখতে হবে। মাদার কুকস সেটা যখন আমি নেগেটিভ বা ইন্টারোগেটিভে বলবো তখন আর এসটা থাকবে না। ডাজ মাদার কুক। বাচ্চাটি হাসে, দ্য চাইল্ড স্মাইলস। বাচ্চাটি কি হাসে? ডাজ দ্য চাইল্ড স্মাইল। ছেলেটি গান করে, দ্য বয় সিংস। ছেলেটি কি গান করে? ডাজ দ্য বয় সিং। এবার ডিডের ব্যবহার। এখানে একটা সুবিধা আছে, ওখানে যেমন সাবজেক্টের ব্যাপার আছে ডু ডাজ এর ক্ষেত্রে, এখানে কোনো সাবজেক্টের ব্যাপার নেই। এখানে সাবজেক্ট যাই থাকুক না কেন ডিডই হবে, কারণ ডু ডাজ এর পাস্ট ফর্ম হলো ডিড। আর আরেকটা কথা বলে রাখি, ডু বা ডাজ বা ডিড এদের তিনটেরই পরে কিন্তু ভার্বে সবসময় ফার্স্ট ফর্মই বসে, অন্য কোনো ফর্ম কিন্তু বসে না। এবার কোন ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে ডিড ব্যবহার করব? ডু ডাজ করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এটা তার অপোজিট সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে বা পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আমরা ডিডের ব্যবহার করব। সেগুলো কি ধরনের বাক্য? আমি খাইনি, যে কাজটা আমি আগে করিনি সেই ক্ষেত্রে। আমি খাইনি, আমি যাইনি, মানে আগে হয়ে গেছে সেই কাজটা, সেটা আমি আগে করিনি। অনেক সময় বাবা মায়েরা ছেলে মেয়েদের বকাবকি করে না, ওর সাথে কেন কথা বলেছিস? তখন আমরা বলি না বাবা বা না মা, আমি কথা বলিনি, মানে ঘটনাটি আগে ঘটে গেছে কিন্তু কাজটা আমি করিনি। সেই ক্ষেত্রে আমরা ডিডের ব্যবহার করব। আমি খাইনি, আই ডিড নট ইট। সাবজেক্ট
ডিড নট, যেহেতু না নেগেটিভ বাক্য বলছি তাই ডিড নট V1 ভার্বের ফার্স্ট ফর্ম। প্রথমেই বলেছি যে ডু ডাজ ডিড এর পরে ভার্বের ফার্স্ট ফর্মই হয় সব সময়। তুমি চাওনি, অনেক ক্ষেত্রে হয় না, বাড়ির কেউ আমাদের কাছে কিছু চাইলো, আমরা সেটা শুনতে পাইনি, পরে আমাদের বললো কি রে তোর কাছে এটা চেয়েছিলাম দিলি না তো, না তো তুমি তো চাওনি, তুমি চাওনি, ইউ ডিড নট ওয়ান্ট। আমি শুনিনি, আই ডিড নট হিয়ার। তারা জেতেনি, দে ডিড নট উইন। সে এটা করেনি, হি ডিড নট ডু দ্যাট। রিয়া সেখানে যায়নি, রিয়া ডিড নট গো দেয়ার। এবার এটাকে যদি ইন্টারোগেটিভে করি, কোয়েশ্চেনের আকারে করি, জিজ্ঞেস করি না তুই কি সেখানে গিয়েছিলি, তুমি কি খেয়েছিলে, তুমি কি লিখেছিলে, ডিড সাবজেক্ট ভার্ব। তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট। তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো। আমি কি চেয়েছিলাম, ডিড আই ওয়ান্ট। সে কি এসেছিল, ডিড শি কাম। এক্ষেত্রে সাবজেক্ট যাই থাকুক না কেন ডিডই হবে, কোনো চেঞ্জেস হবে না। এতক্ষণ তো নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা ডু ডাজ ডিড এর ব্যবহার জানলাম, কিন্তু কখনো কখনো পজিটিভ ক্ষেত্রেও কিন্তু ডু ডাজ ডিড এর ব্যবহার হয়। যখন কোনো পজিটিভ বাক্য আমরা খুব জোর দিয়ে বলি যে আমি এটা করিই করি, মানে আমাকে ধরুন আমার মা এসে বলছে তুই বই পড়িস না, কিন্তু আমি জোর করে বলছি আমি বই পড়ি, তুমি বিশ্বাস করো আমি বই পড়ি, মানে আমি পড়িই পড়ি। যে কাজটা জোর দিয়ে বলা হয় যে আমি এই কাজটা করি বা সেই কাজটা করেই করে, তখন আমরা পজিটিভ ক্ষেত্রে ডু বা ডিড এর ব্যবহার করি। আমরা করি, উই ডু, আমরা এটা করিই করি, উই ডু ডু দ্যাট। জোর দিয়ে বলছি সেই জন্য আরেকটা এক্সট্রা ডু এখানে নিয়ে আসলাম। এখানে এভাবে মনে রাখবেন, ও একা বলে জোর পাচ্ছে না, জোর দেওয়ার জন্য আরেকটা ডুকে ধার করে আনলাম। আমি করি, আই ডু, আমি করি, করি করি, আই ডু ডু। কেউ আমাকে বলছে তুমি আসো না, কিন্তু আমি জোর দিয়ে বলছি হ্যাঁ আমি আসি। যদি সিম্পল ভাবে বলতাম আমি আসি, সিম্পল বলতাম আই কাম, কিন্তু আমি জোর দিয়ে বলছি আমি আসি, আই ডু কাম। সে যায়, শি গোজ, জোর দিয়ে বলছি সে যায়, যাই যায়, শি ডাজ গো। পজিটিভ ক্ষেত্রে ডু ডাজ এর ব্যবহার শিখে ফেললাম। এবার ডিড, যখন পাস্টের কোনো পজিটিভ কাজ জোর দিয়ে বলছি। সে গিয়েছিল, শি ওয়েন্ট, সিম্পল, সে গিয়েছিল, অবশ্যই গিয়েছিল, শি ডিড গো। ডিডের পরে ওয়েন্ট কেন হলো না, কারণ ডু ডাজ ডিডের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে। মা রান্না করেছিল, মাদার কুকড, মা অবশ্যই রান্না করেছিল, মাদার ডিড কুক। আশা করছি খুব সিম্পল ভাবে এবং খুব সহজভাবে আপনাদের সামনে আমি ডু ডাজ ডিড এর ব্যবহার প্রেজেন্ট করতে পারলাম। যদি মনে করেন ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন, অবশ্যই একটি লাইক, একটি শেয়ার এবং একটি কমেন্ট করার অনুরোধ রইল। মনে রাখবেন ইংলিশ কিন্তু কঠিন নয়, এটা সহজ, আর এটাকে খুব সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার দায়িত্ব আমার। এভাবেই খুব সহজভাবে ইংলিশ শিখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন পেজটিকে ফলো করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।